তুমি যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারোনি মানে কি, যারা হয়তো এক বা দুইটা সাবজেক্টে ফেল করেছো। আবার অনেক শিক্ষার্থী আসো যদিও পাশ করে গিয়েছো কিন্তু তোমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার ব্যাপারে ভাবছো। এখন অনেকেই তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছো না বা এই ব্যাপারে তোমাদের ক্লিয়ার ধারণা নেই। সো আজকে আমি তোমাদেরকে এই ইমপ্রুভমেন্ট পরীক্ষা তোমাদের কাদের দেওয়া উচিত বা কেন তোমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে এই বিষয়ে তোমাদেরকে একদম বিস্তারিত একটা ধারণা দিয়ে দিব। এবং আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারা এই ব্যাপার নিয়ে আর কখনোই কনফিউশনে পড়বে না। সো প্রথমেই আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে এই যে আমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষার কথাবার্তা বলতেছি, ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা আসলে জিনিসটা কি বা এটা দ্বারা আসলে কি বোঝায়। ইমপ্রুভমেন্ট পরীক্ষা মানে হচ্ছে যে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, তুমি অলরেডি একবার এইচএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু তোমার রেজাল্ট কোনো কারণে ভালো আসে নাই। তোমার আশানুরূপ ধরো জিপিএ তুমি মানে চিন্তা করছিলা যে ভাইয়া আমি জিপিএ 4 পাবো, এটা পেলে তুমি খুশি, কিন্তু তোমার রেজাল্ট দেওয়ার পর দেখা গেছে তুমি 3.50 পেয়েছো বা তুমি 3 পাইছো। তার মানে তোমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা ছিল সেটা হয়তো তুমি পাও নাই, তার থেকে কম পেয়েছো। তো এজন্যই তুমি কি করতে যাচ্ছ, তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দিয়ে তোমার রেজাল্টটা বাড়িয়ে দিতে যাচ্ছ বা রেজাল্টটা ভালো করতে যাচ্ছ। তো এখানে প্রথম যে কন্ডিশন বা প্রথম যে শর্তটা হচ্ছে যে অবশ্যই তোমাকে সকল সাবজেক্টে পাস করতে হবে। তোমার যদি কোনো সাবজেক্টে ফেল থাকে, মনে করো তুমি একটা সাবজেক্টে ফেল করছো বা দুইটা সাবজেক্টে ফেল করছো, সেই ক্ষেত্রে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, কিন্তু সেই পরীক্ষাটা ইমপ্রুভমেন্ট পরীক্ষা না। ইমপ্রুভমেন্ট পরীক্ষা তখনই দিতে পারবা যখন তোমার সবগুলা বিষয় পাস রয়েছে। একটু তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। দেখো, মনে করো তুমি হচ্ছে এসএসসি পরীক্ষা 2023 সালে দিয়েছো, 23 সালে দিয়ে জিপিএ 5 পেয়েছো। এরপরে এইচএসসি পরীক্ষা 2025 দিয়েছো, যারা রেগুলার শিক্ষার্থী 23 তুমি যদি এসএসসি দাও তাহলে তুমি 25 অবশ্যই এইচএসসি পরীক্ষা দিবা। 25 এইচএসসি পরীক্ষা দিয়ে তুমি রেজাল্ট করেছো 3.00। তো যেহেতু তোমার রেজাল্টটা আশানুরূপ হয়নি বা তোমাদের এই যে এইচএসসি 25 ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের বেলায় কিন্তু রেজাল্টের একদম ধস নেমে গিয়েছে, অনেক শিক্ষার্থী ফেল করেছে এবং অনেক শিক্ষার্থী পাস করতে পারে নাই। তো ওই জায়গাটা থেকে 25 ব্যাচের রেজাল্ট যেহেতু সব থেকে বাজে একটা রেজাল্ট হয়েছে, তো এদের মধ্যে অনেক শিক্ষার্থী চিন্তা করতেছে বা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী চিন্তা করতেছে যে ভাই ইমপ্রুভমেন্ট পরীক্ষা কি আসলে আমি দিব কিনা। তো আমি তোমাদেরকে আগে বলবো, দেখো তোমার এইচএসসি যাদের রেজাল্ট মানে কেন তুমি ইমপ্রুভমেন্ট দিতে যাচ্ছ এই জিনিসটা বোঝাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন যাদের আবার মনে করো যে এসএসসির মধ্যে জিপিএ 5 আছে, আবার এইচএসসির মধ্যে জিপিএ 5 রয়েছে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমি কেন বাংলার মধ্যে 80 পাইলাম, কেন আমি 85 পাইলাম না, নাম্বারটা বাড়াই দিতে যাচ্ছি, আমি কি পরীক্ষা দিতে পারবো না? তুমি পরীক্ষায় বসতে পারবে না, তোমার যেহেতু দুইটাতেই জিপিএ 5 রয়েছে তুমি কখনোই পরীক্ষায় বসতে পারবে না। যাদের রেজাল্ট জিপিএ 5 এর থেকে কম রয়েছে তারাই ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে রেজাল্ট বাড়াই নিতে পারবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার তো রেজাল্ট 3.50 আসছে বা 3 কাছাকাছি আসছে, তো আমার কি আসলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া উচিত কি না? প্রথমে আমি তোমাকে বলবো, তোমার যে রেজাল্ট রয়েছে এই রেজাল্ট দিয়ে তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষায় বসতে পারো বা যদি তুমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারো তাহলে তোমার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে আসার দরকার নাই। আমি আবারও রিকোয়েস্ট করবো, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে আসার দরকার নাই। বাট যদি বিষয়টা এরকম হয় যে তুমি যে রেজাল্ট করেছো ওই রেজাল্ট দিয়ে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারতেছো না, তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছো না, ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে যে ভাইয়া মেডিকেল ছাড়া পড়বো না, বুয়েট ছাড়া পড়বো না। এখন বিষয়টা কিন্তু এরকম না যে আমি আমি রেজাল্ট খারাপ করেছি আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে আমি মেডিকেলে চান্স পেয়ে যাবো বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে আমি বুয়েটে চান্স পেয়ে যাবো। বেসিক্যালি ব্যাপারটা এরকম না। আবার এখানে অনেক দল শিক্ষার্থী প্রশ্ন করবো আমাকে যে ভাইয়া আমি যে ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দিব আমি কি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে বুয়েটে পরীক্ষা দিতে পারবো বা মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবো কিনা, এই সবগুলো উত্তর কিন্তু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব, তো টেনশন নিও না। সো প্রথমেই তোমাকে বুঝতে হবে যে তোমার রেজাল্ট আসলে কিরকম। যদি তোমার রেজাল্ট 4 পয়েন্ট থাকে, যদি তোমার রেজাল্ট মনে করো যে এইচএসসির মধ্যে 4 পয়েন্ট আছে আবার এসএসসির মধ্যে তোমার জিপিএ 5 আছে, তাহলে 5 আর 4 9, তোমার যদি এরকম জিপিএ থাকে বা আমি তোমাকে সাজেস্ট করবো তোমাদের যাদের 8.5 এর উপরে জিপিএ আছে 8.5 বা যাদের 8ও আছে, ঠিক আছে, যদি যাদের যে 8 আছে বা 8.5 আছে তোমাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার দরকার নাই। বাট যাদের জিপিএ 8 রয়েছে তোমরা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারতেছো, পরীক্ষা দিও না। বাট তোমার মনে হচ্ছে ভাইয়া জিপিএ 8 রয়েছে আমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছি না, কারণ মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য এই বছর সর্বশেষ যেটা বলেছিল যে এসএসসির মধ্যে 4.00 এইচএসসির মধ্যে 4.00 দুটো যোগ করে তোমার যদি 8.50 হয় তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তো এরকম যাদের ছোটবেলা থেকে অনেক স্বপ্ন যে ভাই মেডিকেলে পড়তেই হবে বা মেডিকেলে পড়ার জন্য আমার খুবই ইচ্ছা, তো সেই ক্ষেত্রে হয়তো বা তোমার যদি জিপিএ 8 থাকে সেক্ষেত্রে তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো যে এই যে আমি সুন্দর করে কথা লিখে দিয়েছি যে রেজাল্ট ভালো হয় নাই কিন্তু সকল বিষয়ে পাস করেছো, মানে তুমি সবগুলো বিষয় অলরেডি পাস করেছো, তখন তুমি রেজাল্ট ভালো করার জন্য চাইলে ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারবা। তারপর অলরেডি সবগুলো সাবজেক্টে পাস করেছো, রেজাল্ট ভালো করার জন্য তুমি এখন ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবা। তো নর্মালি দেখো তোমার এসএসসি সাল ছিল 2023,
এইচএসসি তুমি পরীক্ষা দিয়েছো 25-এ, এরপরে ইমপ্রুভমেন্ট যদি পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেটা পরবর্তী ব্যাচের সাথে দেওয়া লাগবে। তো এখানে নিয়মাবলীটা এরকম হচ্ছে যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা পরবর্তী ব্যাচের সাথে দেওয়া যায়। ধরো তুমি 25-এ পরীক্ষা দিয়েছো, তুমি ইমপ্রুভমেন্ট দিতে চাইলে তোমাকে 26-এর সাথে দেওয়া লাগবে। তুমি এইচএসসি 27-এর সাথে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না, ইমপ্রুভমেন্ট পরীক্ষা পরের ব্যাচের সাথে দিতে হবে। তো পরের ব্যাচ তোমার কত? এইচএসসি 26, তাহলে এইচএসসি 26-এর তুমি যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও তাহলে দুইটা কন্ডিশন হতে পারে। এক, তোমার জিপিএ বাড়তে পারে অথবা তোমার জিপিএ কমতেও পারে। কিরকম? তোমার মনে করো জিপিএ ছিল 3.00, এখন পরীক্ষা দেওয়ার পরে তুমি পাইলা মনে করো 3.50 পাইলা। 3.50 পাইলে কি হচ্ছে, তোমার জিপিএটা বাড়লো। আবার মনে করো পরীক্ষা দিছো, কিসের জিপিএ বাড়ে? তো তোমার দেখা গেল তুমি 3 থেকে তুমি পাইছো 2.50 পাইছো, তখন তোমার জিপিএ কমে আসতেছে। তো এখন এখানে অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলাম কথার কথা, তো ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে আমার যদি জিপিএটা কোনো কারণে কমে আসে তখন আমার কোন জিপিএটা কাউন্ট করবে? 3.50 কাউন্ট করবে নাকি 2.50 কাউন্ট করবে? তো এই ক্ষেত্রে তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার যেই জিপিএটা বেশি থাকবে সেই জিপিএটাই কাউন্ট করবে। যেহেতু তোমার আগের জিপিএ বেশি ছিল, তোমার তোমার মনে করো যে জিপিএ বাড়লে তো ভালো, আর যদি না বাড়ে তাহলে আগে তোমার ছিল, তোমার 3 ছিল, তাহলে তোমার এই 3ই কাউন্ট করবে, তোমার কিন্তু কখনো এই 2.50 কাউন্ট করবে না। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আর এটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা শুধুমাত্র পরবর্তী ব্যাচের সাথেই দেওয়া যায়। তাহলে 25-এর শিক্ষার্থী তুমি 26-এ ইমপ্রুভমেন্ট দিতে পারবা। এখন কথা হতে পারে যে ভাই ইমপ্রুভমেন্ট কি আমি একটা বিষয়ের উপরে দিব নাকি সবগুলো বিষয়ের উপরে দিব? কথার কথা ভাইয়া, ধরেন আমার ফিজিক্স পরীক্ষাটা ভালো মতো হয় নাই, আমি ম্যাথটা ভালো মতো দিতে পারি নাই, আমার এই দুইটা সাবজেক্ট খারাপ হয়েছে, কিন্তু বাকিগুলোতে মোটামুটি আমার A+ রয়েছে, ভালো একটা রেজাল্ট রয়েছে, তো যেগুলোতে A+ রয়েছে সেগুলো আমি পরীক্ষা দিতে চাচ্ছি না। না, এরকমটা করা যাবে না। তোমরা যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছ বা ডিসিশন নিয়েছো, তোমরা অবশ্যই তোমাদেরকে সকল বিষয় ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে, এবং যেগুলো তুমি A+ পাইছো সেগুলোতেও তোমাকে আবার পরীক্ষায় বসতে হবে। তাহলে এটা তোমার একটু মাথায় রাখবা। তাহলে কলেজ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ তুমি যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছো নর্মালি কলেজ পরিবর্তন করতে তারা দেয় না, তোমাকে ওই কলেজ থেকে পরীক্ষায় বসতে হবে। এরপরে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে, এটা তো তোমাকে আবারও বললাম, সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিবা। আর সিলেবাস, তুমি যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের এই বছর যতটুকু জানতে পারছি এটাই মোটামুটি কনফার্ম, তোমাদের যে এইচএসসি 25-এর যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে। তার মানে তুমি যদি শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও তাহলে কোনো সমস্যা নাই। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া মেডিকেল বা ভার্সিটিতে আমি কি পরীক্ষা দিতে পারবো, বা এই যে আমি ইমপ্রুভমেন্ট দিচ্ছি এটা আমি কেন দিচ্ছি? শুরুতেই বললাম ইমপ্রুভমেন্ট দেওয়ার মেইনলি কারণ হচ্ছে যাদের একদম ডেডিকেশন চরম লেভেলের, যে ভাই আমাকে মেডিকেলে পড়তে হবে বা মেডিকেলে চান্স ইনশিওর করতে হবে, তো এরকম মানে যারা পরীক্ষায় বসতে পারতেছ না জিপিএর কারণে, তারা চাইলে ইমপ্রুভমেন্ট দিবা। কেন দিবা? দেখো, তোমার তোমার প্রথম কথা হচ্ছে তুমি যদি এই যে মেডিকেল ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা কিনা, এটা তোমাকে উত্তর দেই, হ্যাঁ তুমি মেডিকেল এবং ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। কেন পরীক্ষা দিতে পারবা একটু বিষয়টা ক্লিয়ার করে নাও। যেহেতু তুমি এসএসসি দিয়েছো 2023 সালে, এসএসসি যেহেতু তুমি দিয়েছো 2023 সালে, আর এইচএসসি তুমি রেগুলার স্টুডেন্ট ছিলা, 25-এর তুমি রেগুলার স্টুডেন্ট ছিলা, এখন এখন তুমি কি করতেছো, এইচএসসি আবার 26-এ তুমি পরীক্ষা দিচ্ছ, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ। তো মেডিকেলের হিস্ট্রিতে তোমার 2024-এর আগে অর্থাৎ 22-23-এ কিন্তু ইমপ্রুভমেন্ট অ্যালাউ করতো না, আবার 24 থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট দেওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা ইমপ্রুভমেন্ট যারা পরীক্ষার্থী আছো তারা মেডিকেলে বসতে পারবা। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলা ছিল 24-এর সার্কুলার বা লাস্ট যে বছর পরীক্ষা হবে 25-এ, সেখানে তোমার এসএসসি এবং এইচএসসির মধ্যে 3 বছরের যদি গ্যাপ থাকে, 3 বছরের যদি গ্যাপ থাকে তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। দেখো তোমার এসএসসি ছিল 2023 সালে এবং তুমি এইচএসসি দিয়েছো 2026 সালে, তাহলে এটা তোমার 25-এ তুমি তো দিছো, এবার ইমপ্রুভমেন্ট দিচ্ছ কিন্তু 26-এ, তাহলে 26 আর 23 কাউন্ট করো, 23 আর 26, 24, 25, 26, তার মানে তোমার এসএসসি আর এইচএসসি এই জায়গাটার মধ্যে কিন্তু 3 বছরের একটা গ্যাপ আছে। 3 বছরের গ্যাপ যেহেতু আছে এই জন্য তুমি পরীক্ষা বসতে পারবা। বিষয়টা এরকম না যে ভাইয়া ফার্স্ট টাইম মেডিকেলে দিয়েছি, সেকেন্ড টাইম মেডিকেলে পরীক্ষা দিয়েছি, থার্ড টাইম মেডিকেলে পরীক্ষা দেওয়া যাবে কিনা, থার্ড টাইম মেডিকেলে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তুমি যেহেতু অলরেডি এই 23-এ তুমি এতে এটা 23, এটা তো তোমার এটা তোমার এটা তোমার হচ্ছে এসএসসি তোমার 23, তাহলে অলরেডি এসএসসি 23 এবং এইচএসসি 25-এর সার্টিফিকেট দিয়ে তুমি অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার অংশগ্রহণ করেছিলা যখন যেখানে তুমি চান্স ইনশিওর করতে পারো নাই। এরপরে 26-এ যখন তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবা তাহলে সেখানে তুমি তো পরীক্ষায় বসতে পারবা। তোমার 26 এসএসসি তোমার 25 যখন পরীক্ষা দিছো তখন তোমার 4 পয়েন্ট ছিল, 4 পয়েন্ট থাকার কারণে কি হয়েছে, মেডিকেলে তোমার জিপিএ না থাকলে জানো যে একটা মার্ক কাটা যায়, তোমার এইচএসসির যে জিপিএটা আছে এইচএসসির জিপিএ কে তারা 12 দ্বারা গুণ করে, তো সেখানে তোমার হিউজ একটা নাম্বার কাটা গিয়েছে। তোমার যদি 4 থাকে তাহলে 12 দ্বারা গুণ করে 4 × 12 = 48, 4 × 12 তোমার এখানে 4 × 2 = 8, 4 × 1 = 4, তার মানে তুমি যদি চিন্তা করো এখানে তোমার যদি জিপিএ 5 হয় তাহলে 5 কে 12 দ্বারা গুণ করলে 5 × 12 এখানে তোমার 60, তো এই যে 60 নাম্বার, এই 60 নাম্বারের মধ্যে তোমার ছিল 48, তার মানে তোমার কিন্তু অলরেডি 12 নাম্বার কাটা গিয়েছিল। তো এই যে তোমার নাম্বারটা কাটা যাচ্ছে 12 নাম্বারের কারণে তোমার তো এমনিতেই মেডিকেলে চান্স হবে না। তো এই নাম্বারটা তুমি
যাতে তোমার কাটা না যায়, এই জন্য তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে 2026 সাথে। তো এখন তোমার এই যে নাম্বারটা কাটা যাবে না যদি তোমার ইমপ্রুভমেন্ট পরীক্ষায় তোমার আগে ছিল জিপিএ 4, এখন তুমি পাইছো জিপিএ 5। তো জিপিএ 5 পাওয়ার কারণে তোমার কিন্তু এই নাম্বারটা কাটা যাওয়ার কোনো ভয় নাই, এই 12 মার্ক কিন্তু কাটা যাচ্ছে না। কিন্তু তুমি যেহেতু অলরেডি 25-এ একবার পরীক্ষা দিয়েছো, এবার যদি 26-এ পরীক্ষা দিতে আসছো, তুমি সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট হবা, সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট হবে। এবং সেকেন্ড টাইমারদের জন্য যদি 3 মার্কস কাটা যায়, তোমার শুধুমাত্র 3 মার্কস কাটা যাবে এবং এই 12 নাম্বার তোমার কাটা যাবে না। তো এজন্যই কিন্তু যাদের স্বপ্ন যে মেডিকেলে পড়তেই হবে, রেজাল্ট একটু খারাপ, তারা চাইলে তোমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে তোমার যদি জিপিএ 4 থেকে জিপিএ 5টা আসে, তাহলে ওই নাম্বারটা কাটা যাচ্ছে না, শুধুমাত্র 3 নাম্বার কাটা যাবে। আর যদি তুমি মনে করো ইমপ্রুভমেন্ট দিবা না, মেডিকেলে পরীক্ষা দাও, তাহলে তোমার কি হচ্ছে, ওইখানে 12 নাম্বার কাটা যাচ্ছে, সেকেন্ড টাইমের জন্য 3 নাম্বার কাটা যাচ্ছে, তাহলে 12 আর 3 15 মার্কস কাটা যাচ্ছে। 15 মার্কস কাটা যাওয়ার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল ভাইয়া, তোমাকে মিথ্যা আশায় দেখায় কোনো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্যই মূলত তোমাদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার ব্যাপারগুলো চলে আসে। তো আমি মোটামুটি তোমাদেরকে বুঝাই দিছি ব্যাপারগুলো। তো তোমার যদি ইমপ্রুভমেন্ট তুমি শিক্ষার্থী হও, সেক্ষেত্রে তোমার মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার বলো, পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বাদে। যদি তুমি মনে করো যে 25-এ তোমার যে রেজাল্টটা ছিল ওইটা দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করে ফেলছো, যদি একবার ফর্ম ফিল আপ করে ফেলো, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আর পরীক্ষা দেওয়া যাবে না। যদি তুমি 25-এ ঢাকা ইউনিভার্সিটি ফর্ম পূরণ না করে থাকো, তাহলে 26-এর সার্টিফিকেট যখন তুমি পেলা, এইটা দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। বাট যদি তুমি ফর্ম তুলো, তাহলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। বাট এইটার বাইরেও যে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, গুচ্ছের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, বা রাজশাহী বা অন্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে, সেখানে তুমি কিন্তু এসএসসি 23 আর এইচএসসি 26-এর যে সার্টিফিকেট, সেটা দিয়ে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। ওকে, সো এই ছিল ওভারঅল তোমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে কথাবার্তা। আর তোমরা যারা এইচএসসি 25-এর শিক্ষার্থী যারা ফেল করছো, তারা কি করবা? ফেল করলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যাবে না। তুমি যদি এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করো, তোমাকে সেই বিষয়ের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগবে। বা তুমি যদি মানে একাধিক বিষয় ফেল করো, সেই পরীক্ষাগুলো তোমাকে দেওয়া লাগবে। ওকে, তো এই বিষয়ে তোমাদের কলেজের যে টিচার আছে, তোমাদের কলেজের টিচারের সাথে কথাবার্তা বলতে পারো যে তোমার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের মেয়াদ আছে কিনা। নর্মালি রেজিস্ট্রেশনের মেয়াদ 3 বছর পর্যন্ত থাকে, তুমি ইজিলি পরীক্ষায় বসতে পারবা। তো এক বিষয় বা দুই বিষয় ফেল থাকলে তুমি সেটাও পরীক্ষায় বসতে পারবা, বা তুমি চাইলে সবগুলো পরীক্ষা দিতে পারবা। যদি তোমার মনে হয় যে আমি এক বিষয় ফেল করছি, শুধু ওইটাই পরীক্ষা দিব, সেই ক্ষেত্রে তোমার যদি অপশনাল সাবজেক্টে ফেল থাকে, অপশনাল সাবজেক্টে ফেল থাকলে সেটার পরীক্ষা দিতে পারবে না। কিন্তু তোমার যদি মনে হয় যে অপশনাল সবগুলো পরীক্ষা দিব, তাহলে তুমি সেই ক্ষেত্রে আবারও সবগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে পারো। তো এই ব্যাপারে তোমার কলেজের টিচারের সাথে কথাবার্তা বললে তুমি ভালো একটা সলিউশন পাবা। এখন তোমাদের যাদের এই 25-এর শিক্ষার্থী রয়েছে, যে ভাই আমি ইমপ্রুভমেন্ট দিব না, মোটামুটি একটা রেজাল্ট আছে, সামনে আমার পরীক্ষা আছে, জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, আমি গুচ্ছের চান্স পাইতে চাচ্ছি, আমি গুচ্ছ টপ পজিশন করতে যাচ্ছি, আমার করণীয় কি? বা আমি ভাইয়া ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব, আমার ক্ষেত্রে করণীয় কি? যারা ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ, তার জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম মেডিকেলের একটা মানে সুন্দর একদম এ টু জেড একটা গোছানো একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে তুমি এ টু জেড মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারবা। তো তুমি যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে, অথবা যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, তারা আমাদের জিএসটি ব্যাচে কিন্তু ক্লাস করে এখনো একটা গোছানো প্রিপারেশন নিয়ে জিএসটি চান্স ইনশিওর করতে পারবা। তো আমাদের জিএসটি ব্যাচে এখন আমরা ডিসকাউন্ট অফারে মাত্র 620 টাকা করে ভর্তি নিচ্ছি, ঠিক আছে, মাত্র 620 টাকা করে ভর্তি নিচ্ছি। আমাদের 24টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমার জিএসটির এ টু জেড পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন শেষ সময় কভার করে দিব। যারা এখনো ভর্তি হওয়া নাই, তারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। আর যারা মেডিকেল আছে ভর্তি হতে চাচ্ছ সেকেন্ড টাইম, আর যারা শিক্ষার্থী রয়েছে, তারাও আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন সাজেশন ক্লাস সবার আগে পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।